এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন সমন্বয়করা। ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র নাগরিকের ব্যানারে একটি কর্মসূচি পালন করবেন বলে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান তারা। কেন, কি কারণে তাদের এই ঘেরাও কর্মসূচি, বিস্তারিত থাকছে রিপোর্টে। 2009 সাল 25 ফেব্রুয়ারি সকালবেলা সবাই যখন নিজ নিজ কর্মস্থলের দিকে ছুটছে, তখন নানা প্রান্ত থেকে খবর আসতে থাকে বাংলাদেশ রাইফেলস বিডিআরের সদর দপ্তর পিলখানার ভেতরে ব্যাপক গোলাগুলি হচ্ছে। সঙ্গে সঙ্গেই পিলখানার সবগুলো গেটে ভিড় করেন সংবাদ মাধ্যমের কর্মীরা। খবর পেয়ে আসতে থাকেন ভেতরে আটকে পড়াদের পরিবার পরিজনরা। কিন্তু পিলখানার ভেতরে ঠিক কি ঘটছে তা জানার কোনো উপায় ছিল না তখন। কেবল ব্যাপক গোলাগুলির শব্দে অনুমান করা যাচ্ছিল ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটে চলছে। সময়ের সাথে সাথে বাড়তে থাকে গোলাগুলির তীব্রতা। পিলখানা সদর দপ্তরের সবগুলো গেটে অবস্থান নেয় বিডিআর জওয়ানরা। প্রচণ্ড গোলাগুলির শব্দে ভীত সন্ত্রস্ত মানুষ তখন ছুটছে দিক বিদিক। বাইরে থেকে যতটা খবর পাওয়া যাচ্ছিল তা থেকে জানতে পারা যায় সশস্ত্র বিদ্রোহ করেছে বিডিআর জওয়ানরা। দরবার হলে জিম্মি করে রেখেছে তাদের মহাপরিচালক সহ বিডিআরে কর্মরত বেশ কিছু সেনা কর্মকর্তাকে। এদের কাউকে কাউকে হত্যা করার খবরও আসছিল নানা সূত্র থেকে। কিন্তু তখন ঘুণাক্ষরেও কেউ অনুমান করতে পারেনি পিলখানার ভেতরে আসলে ঘটে চলছে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প 25 এবং 26 ফেব্রুয়ারি টানা 2 দিনের এই নৃশংস হত্যাকাণ্ডে প্রথমে 6 সেনা কর্মকর্তার লাশের সন্ধান মেলে পুরান ঢাকার পার্ক এলাকায় বুড়িগঙ্গায় এসে মিশেছে এমন একটা নর্দমায়। তারপর সেই 2 দিনে আরও 57 সেনা কর্মকর্তা এবং 17 বেসামরিক নাগরিক হত্যার কারণ আজও অবধি ধোঁয়াশার মধ্যে। এটা কি আসলে শুধুই বিডিআর বিদ্রোহ ছিল, নাকি অন্য কোনো ষড়যন্ত্র? এখনও দেশের সর্বস্তরের মানুষের মনে এ নিয়ে প্রশ্ন জাগে। সময় বদলেছে, দেশ পরিচালনায় এখন অন্তর্বর্তী সরকার। অতীতের সকল অপকর্মের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। এরই ধারাবাহিকতায় নতুন করে আবার সমন্বয়কদের আলোচনায় এলো পিলখানা হত্যাকাণ্ড। সোমবার সন্ধ্যায় সমন্বয়ক মাহিনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন হাসনাত সার্জিস বলেন, কেন্দ্রীয় সমন্বয়ক এমডি মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছেন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর আগে ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন, দায়িত্ব গ্রহণের 4 মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হলো এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে এই সরকার দেশের তামাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ধারণা তার। এদিকে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বৈষম্য বিরোধী নেতা মাহিনের পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন, আমি আমার ভাই মাহিনের পক্ষে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে বলে জোর দাবিও তার। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আঞ্চলিক ও বাইরের হুমকি থেকে বাংলাদেশের আকাশ সীমা রক্ষায় বিমান বাহিনী সাজছে যুদ্ধের সাজে। বিমান বাহিনী প্রধান জানিয়েছেন, যে কোনো হুমকি ঠেকাতে প্রস্তুত তারা। বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি অর্থাৎ নতুন আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহের ইঙ্গিত দিয়েছেন তিনি। এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে বেশ কয়েকটি যুদ্ধ বিমানের নাম শোনা যাচ্ছে, যা বাংলাদেশ বিমান বাহিনী ক্রয় করতে পারে। এই তালিকায় উঠে আসছে আকাশে দাপট দেখানো চীনা যুদ্ধ বিমান J-10C-র নাম। ভারতের রাফাল যুদ্ধ বিমানকে টক্কর দিতে এরই মধ্যে পাকিস্তান চীন থেকে সংগ্রহ করেছে এই সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কমব্যাট ফাইটার। এবার বাংলার আকাশ পাহারা দিতেও দেখা যেতে পারে এই বিমান। যুদ্ধ বিমানটি হাতে এলে বাংলাদেশও পাল্লা দিতে পারে ভারতের রাফালের সাথে। আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোর তুলনায় আকাশ সক্ষমতায় বেশ পিছিয়েই রয়েছে বাংলাদেশ। চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিমান থাকলেও তা বেশ পুরনো প্রযুক্তির।
তবে সাম্প্রতিক সময়ে ভূরাজনৈতিক উত্তেজনা বিবেচনা এবং শক্তি বাড়াতে তৎপর হয়ে উঠেছে বাংলাদেশ। সম্প্রতি বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানান, বিমান বাহিনীর আধুনিকায়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সক্ষমতা বাড়াতে যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এবং সর্বক্ষেত্রে স্বনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে বিমান বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এর পরপরই ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সূত্র উল্লেখ করে জানায়, চীনের J-10C যুদ্ধ বিমান কেনার চেষ্টা করছে বাংলাদেশ সরকার। প্রথম দফায় বিমান বাহিনীর জন্য 16টি J-10C কেনা হতে পারে। চীনের তৈরি J-10C চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান, এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনের মতো বহুমুখী কাজে ব্যবহার করা যায় এটিকে। বিমানটিতে রয়েছে অ্যাডভান্সড আকাশ প্রযুক্তি এবং রাডার সিস্টেম। J-10 আক্রমণের জন্য আধুনিক অস্ত্র বহনেও সক্ষম। পাকিস্তান চীনের যৌথভাবে তৈরি করা J-70-র তুলনায় এটি বহু গুণ শক্তিশালী। চীনের কাছ থেকে এই যুদ্ধ বিমান কিনলে ভারতের রাফালের সাথে পাল্লা দিতে পারবে J-10C। রাফালের 15.27 মিটারের তুলনায় J-10C 16 মিটারের বেশি লম্বা। রাফালের প্রায় 10,000 কেজির তুলনায় 8,500 কেজির J-10C ওজনেও বেশ হালকা। তবে ওজন বহন ও উচ্চতায় ওড়ার ক্ষমতায় রাফালের চেয়ে পিছিয়ে থাকলেও গতিতে বহু এগিয়ে J-10C। রাফাল যেখানে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 1912 কিলোমিটার দূরত্ব পাড়ি দেয়, সেখানে J-10C বিমান উড়ে যেতে পারে প্রায় 2500 কিলোমিটার। ভারতীয় গণমাধ্যমগুলো এরই মধ্যে বাংলাদেশের J-10C কেনার খবর ফলাও করে প্রচার করছে। বাংলাদেশের এই পদক্ষেপ দেশটির জন্য দুশ্চিন্তার বলেও জানাচ্ছে তারা। চীনা এই যুদ্ধ বিমান বাংলাদেশের কমব্যাট রেডিনেস বাড়ানোর পাশাপাশি বিমান বাহিনীর সক্ষমতার উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবে। এছাড়াও আঞ্চলিক সুরক্ষায় আকাশ সক্ষমতার এই বৃদ্ধি বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদারেও পরিণত করবে। এদিকে আঞ্চলিকভাবে আরও একঘরে হয়ে পড়া ভারতও নিজেদের সুরক্ষা বাড়াতে শুরু করেছে তোড়জোড়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ফ্রান্সের কাছ থেকে অ্যাটাক ড্রোন কেনার চুক্তি করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী। পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের। এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে। তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচনায় ছিলেন তিনি। ওবায়দুল কাদের কোথায় আছেন এই নিয়ে জল্পনা কল্পনা কম হয়নি। এতদিন পর জানা গেল দেশেই ছিলেন তিনি। বিভিন্ন গণমাধ্যম এমনটাই জানাচ্ছে। গণমাধ্যমের খবর অনুযায়ী 8 নভেম্বর শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান ওবায়দুল কাদের। কিন্তু হাসিনা সরকারের পতনের পর 95 দিন তিনি কোথায় ছিলেন এই প্রশ্নের উত্তর এখনো অজানা। সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে চায়। তবে তিনি এক বিশেষ স্থানে আদর যত্নে ছিলেন বলেও দাবি করা হয়েছে। দেশ থেকে পালানোর ক্ষেত্রে তিনি সড়ক পথ ব্যবহার করেছেন। বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং এবং পরে সেখান থেকে যান কলকাতায়। নিরাপদে দেশ থেকে চলে যাওয়ার পথ বের করতে ভারতের সঙ্গে তার পক্ষ হয়ে অন্য কেউ যোগাযোগ করেছে। সবুজ সংকেত পাওয়ার পরই তিনি দেশ ছাড়েন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। দেশ ছাড়ার আগে দলীয় নেত্রী শেখ হাসিনার সাথেও যোগাযোগ করেছিলেন তিনি। তবে সেখান থেকে সবুজ সংকেত পাননি বলে গণমাধ্যম জানাচ্ছে। এদিকে ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে পালালেন তা জানতে চেয়েছে ট্রাইব্যুনাল। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে 15 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন,
এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে জানত না সরকার, তাই তাকে গ্রেপ্তার করা যায়নি। 3 মাস বাংলাদেশে লুকিয়ে ছিল, আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তারে ধরে ফেলতাম। ছাত্র জনতার উপর জুলাই আগস্টে গণহত্যা চালানোর অভিযোগে যেসব হত্যা মামলা হয়েছে শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে, এর প্রায় সবকটিতেই নাম রয়েছে ওবায়দুল কাদেরের। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। अगर शेर जाग जाए तो जंगल कांपता है और अब भारत का शेर यानी भारतीय वायुसेना अपनी ताकत दिखाने को पूरी तरह से तैयार है। दरअसल तुर्की और भारत के बीच चल रहे कूटनीतिक तनाव ने अब हथियारों के टकराव का रूप ले लिया। जहां ये लड़ाई पहले कूटनीति और राजनीति तक सीमित थी, अब बांग्लादेश जैसे पड़ोसी देशों ने इसे और भी जटिल बना दिया। हाल ही में तुर्की ने बांग्लादेश को 12 मीडियम एल्टीट्यूड लॉन्ग एंड्योरेंस ड्रोन बेचे हैं। इनमें से 6 ड्रोन पहले ही बांग्लादेश में तैनात किए जा चुके हैं। इन ड्रोन्स का उद्देश्य शुरू में मानव रहित निगरानी करना था, लेकिन अब इसका इस्तेमाल भारत विरोधी गतिविधियों के लिए किया जा सकता है। दरअसल भारत विरोधी तत्व अब तुर्की ने इन ड्रोन्स में मिसाइल और हथियार लगाने की वकालत कर दी है। इससे न सिर्फ भारत की सुरक्षा को खतरा है, बल्कि यह भौगोलिक राजनीति को और जटिल बना रहा। भारतीय वायुसेना ने साफ कर दिया है कि अगर तुर्की के इन ड्रोन्स ने भारतीय सीमा का उल्लंघन किया तो सुखोई 30 MKI और मिसाइल डिफेंस सिस्टम के जरिए उन्हें मार गिराया जाएगा। भारतीय वायुसेना के पास ऐसी ताकत है कि वो किसी भी हवाई खतरे को मिनटों में खत्म कर सकती है। बांग्लादेश को चेतावनी देने के लिए भारत ने 2019 की घटना का उदाहरण दिया कि जब पाकिस्तान ने ड्रोन्स के जरिए भारतीय सीमा पर घुसपैठ करने की कोशिश की थी। भारतीय वायुसेना ने अपने सुखोई 30 फाइटर जेट्स के जरिए इन ड्रोन्स को तुरंत नष्ट कर दिया था। भारत की वायुसेना दुनिया की सबसे मजबूत सेनाओं में से एक है। तुर्की या बांग्लादेश जैसे देश भारतीय ताकत को हल्के में नहीं ले सकते। अब सवाल उठता है कि तुर्की ऐसा क्यों कर रहा। दरअसल तुर्की भारत के खिलाफ पाकिस्तान और बांग्लादेश को हथियारों की सप्लाई कर रहा, लेकिन दूसरी तरफ ब्रिक्स में शामिल होने के लिए तुर्की को भारत का समर्थन चाहिए। यानी तुर्की की रणनीति बहुत जटिल और दोहरी हो गई है। भारत ने साफ कर दिया है कि कूटनीतिक संबंध तभी बेहतर हो सकते हैं जब तुर्की अपने भारत विरोधी कदम पीछे ले। बांग्लादेश जो पहले भारत का करीबी पड़ोसी था, अब धीरे धीरे भारत विरोधी रुख अपनाने लगा है। बांग्लादेश ने तुर्की से ड्रोन खरीदे और इन्हें भारत की सीमा पर तैनात कर दिया। बांग्लादेश के कट्टरपंथी अब भारत के खिलाफ ज्यादा आक्रामक हथियार खरीदने की वकालत कर रहे हैं। हालांकि भारतीय वायुसेना ने साफ कर दिया है कि किसी भी उल्लंघन को बर्दाश्त नहीं किया जाए। ভ্লাদিমির পুতিনের পাগলামিকে ইউক্রেনের পাশাপাশি টেনে হিঁচড়ে সিরিয়া আর ইসরায়েল নিয়ে আসছেন বেনিয়ামিন নেতানিয়াহু। গোলান মালভূমি দখলের পর সিরিয়ার পশ্চিমাঞ্চলে সমানে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। টার্গেট করা হচ্ছে তার্তুজ বন্দরে অবস্থিত রাশিয়ার নৌঘাঁটি। বন্দরের স্থানীয়রা বলছেন তার্তুজে যেন ভূমিকম্প হচ্ছে। পশ্চিমাঞ্চলের তার্তুজে 18টি বিমান হামলা চালিয়েছে আইডিএফ। সিরিয়া বলছে 2012 সালের পর এবারই এত ভয়াবহ হামলা হয়েছে এই বন্দরে। আইডিএফ হামলা করছে রাশিয়ার নৌঘাঁটি লক্ষ্য করে। বন্ধু বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর পর থেকে নিজেদের নৌঘাঁটি নিয়ে বিপাকে পড়ে গেছেন ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা এএফপি জানায়, হামলায় বিভিন্ন স্থাপনার কাঁচ ভেঙে দরজা ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। স্থানীয়রা পালাতে শুরু করেন। ক্ষতিগ্রস্ত হয় অনেক জলপাই আর পাম গাছ। ছড়িয়ে পড়ে মর্টার, রকেট আর মিসাইল লঞ্চ টিউবের ধ্বংসাবশেষ। মধ্যরাতে শুরু হয়ে বিস্ফোরণ চলতে থাকে ভোর পর্যন্ত। রাশিয়ার স্পুটনিক এজেন্সিও প্রকাশ করেছে ইসরায়েলের আগ্রাসনের ভিডিও। আইডিএফ হামলা করেছে হামা আর হোমসের সামরিক স্থাপনাতেও। সিরিয়া উপকূলে মিসাইলও ছুড়েছে আইডিএফ এর রণতরী। স্পুটনিক বলছে, প্রথমবারের মতো সিরিয়ার সামরিক স্থাপনায় হামলা করতে এত শক্তিশালী মিসাইল ছুড়েছে তেল আবিব। সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে, সিরিয়ার পশ্চিমাঞ্চলের কুইনেত্রা প্রদেশের 15 কিলোমিটার পর্যন্ত অনুপ্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে আসাদ সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত প্রায় 500 হামলা করেছে ইসরায়েল।
আমি যখন পিলখানায় ছিলাম আমাকে রুম থেকে ধরে নিয়ে যায়, আমি খেয়াল করেছি 3 জন লোক হিন্দি ভাষায় কথা বলছিল। ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না, একবারেই পরিষ্কার। না, আমি যেই কারণে আসছি, আমি অসুস্থ, কিছু কিছু সাংবাদিক খবর পেয়েছে, আমি এখানে আসছি। আমার ইন্টেনশন ওইটা না আমি কিছু বলা এগেইনস্ট এনিবডি। কিন্তু মিডিয়ায় থাকা, আপনাকে লাইভে রাখা, এটা তো রীতিমতো ভারতের বিচারনীতি লঙ্ঘন। মানে আপনি যে কারণটা দেখিয়ে এসেছেন সেই কারণটা তো আপনি এখানে না করে আপনি তো অন্য কারণেও ইনভলভ হচ্ছেন, এটা কি আপনার তো থেকে মনে হচ্ছে ঠিক? না, আমি কিন্তু এটা মনে করি না, কারণ আমি আসছি আমার চিকিৎসার কারণে। আমি ভিসা নীতি লঙ্ঘন করি নাই, এই কারণে করি নাই কারণ ভিসাতে তো এমন কোনো লেখা নেই, আমার মেডিকেল বিষয় আছে, সেই জন্য আবার আমি একজন নাগরিক হিসাবে তো আমি ভিসা পেতে পারি, বাংলাদেশি নাগরিক হিসেবে ভিসা পেতে পারে। আমাকে 5 বছরের ভিসা দিয়েছি, আমি 5 বছরের ভিসা, আমি 5 বছর পর্যন্ত থাকতে পারি। মেডিকেল ভিসা না, মেডিকেল ভিসা না, এবার দিয়েছে সেটা হলো আমাকে এমনি জেনারেল ভিসা, মানে যেটা আগে নেওয়া ছিল 5 ওইটা। দ্বিতীয় কথা সেটা হচ্ছে বাংলাদেশে আরেকটা প্রশ্ন উঠছে খুব, যেহেতু বিভিন্ন সংবাদমাধ্যমে আপনি বলেছেন যে আপনার পরিবার এখানে থাকে, না সেক্ষেত্রে আপনার পরিবার ও আপনার ছেলেরা সম্ভবত এখানে থাকে, তা ছেলেরা, আপনি বাংলাদেশের নাগরিক, আপনার ছেলের এখানকার নাগরিক, সেটা কিভাবে সম্ভব হলো? মানে কোন সূত্রে? আরে আমি যখন ছোটোবেলায় ওরা দিল 5 বছর 10 বছর, তখন আমি ওকে এখানে পাঠিয়েছি সে লেখাপড়া করার জন্য, সেখানে নাগরিক হয়ে গেছে, কিন্তু আমি তো সেটা ভাবে পাঠাই নাই। সে বাই ডিন্ট অফ বার্থ যেভাবে হোক সে 5 বছরের মধ্যে তাকে আমি এখানে পাঠিয়েছি, সে মানে প্রাইমারি থেকে লেখাপড়া করে। হ্যাঁ, এখন তার বয়স হলো 36। মানে তখন হিসাব মতো মানে বাংলাদেশের ক্ষমতায় কারা ছিল সেই সুবিধা? হ্যাঁ, বাংলাদেশের সেই সময় ক্ষমতায় কারা ছিল? আওয়ামী লীগ তো ছিল তখন, বোধহয় আওয়ামী লীগ ছিল। তাহলে আপনি আওয়ামী লীগ ছিল, আপনারা মনে করেন আওয়ামী লীগের আমলে হিন্দুরা সেফ ছিল, তা সেই সময় আপনি কেন তাহলে পরিবারের কাউকে পাঠাবেন না? তখনও সেফ ছিল না, না তখনও সেফ ছিল না, আওয়ামী লীগের আমলে হিন্দুরা সেফ ছিল না, এরশাদের আমলেও সেফ ছিল না। এরশাদ যখন এখানে বাবরি মসজিদকে নিয়ে যেই কাণ্ড ঘটিয়েছে, 1000 মন্দির ভেঙেছে, কেন আপনারা বাবরি মসজিদ ভাঙলেন? মানে সব দোষ, যত দোষ নন্দ ঘোষ, মানে এটা আপনাদেরই দোষ। সেই তুলনায় তো 5ই আগস্টের পর যে দুর্গাপুজো এবার হলো, এবার তো কোনো রকম ভাঙচুর, কোনো রকম হয়েছে। আমি কয়টা দেখাবো আপনারে? হ্যাঁ হয়েছে, কয়টা দেখা? আপনার না জেনে কথা বলবেন না। যেরকম ছিল বরিশালে যে ধরনের হামলা হয়েছে বা বিভিন্ন দেশ জুড়ে যে হামলা হয়েছে, তার তুলনায় তো কম। তার তুলনায় কম হতে পারে, কিন্তু হয়েছে তো। সুরক্ষা কিরকম পাচ্ছেন? সুরক্ষা আমি মনে করি সুরক্ষা অপ্রতুল। আরেকটা ঘটনা, আপনি তো নিজেকে মুক্তিযোদ্ধা বলছেন, তা আপনার দেশপ্রেম মুক্তিযোদ্ধা হিসেবে কোথায় গেল যখন আপনার সন্তানকে আপনি দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছেন? না, সেই কথাটা বলতে পারেন না। তারা বলছে যে আমার সিকিউরিটির জন্য তুমি আমাকে এখানে রাখবে না। ছোটোবেলা থেকে তাদের চিন্তা, ছোটোবেলা থেকে চিন্তা বিধে আমি লেখাপড়ার জন্য পাঠিয়ে দিয়েছি ওকে। 5 বছরের বাচ্চার এরকম চিন্তা ভাবনা থাকতে পারে? না, ওরা নিজেরা বলেছে আমি এখানে থাকবো না, আমি ওখানে বাইরে লেখাপড়া করবো, এরকম করে। ভয় কাদের ছিল? ভয় ছিল আমার ছেলেদের। না, কাদের মানে কাদের ভয় পেতেন আপনি যে ছেলেদের আক্রমণ করতে পারে? করেছে, ও ছোটোবেলায় করেছে। আপনি কি কোনো রাজনীতির সাথে যুক্ত? নেভার, কখনো না। আমি রাজনীতি করি না, এটা সবাই জানে। আমি তো রাজনীতি করলে তো আমাকে ওই দিনেই মেরে ফেলতো। ইতিমধ্যে সমন্বয়করা সরকারের কাছে আবেদন জানিয়েছে আপনার মেডিকেল ভিসা ইমিডিয়েট ক্যান্সেল করার জন্য, কি বলবেন? ক্যান্সেল করলে দেখুন, আসুক না, আইনের লড়াই হবে। 2 তারিখে আপনার কোর্টে অ্যাপিয়ার, চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়বেন, তার আগে আপনি কতটা নিরাপদ? আমি নিজেকে নিরাপদ মনে করি এই কারণে, কারণ আই হ্যাভ নট কমিটেড এনি রং অর ইলিগাল অ্যাক্ট অ্যাগেইনস্ট দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আমি করি না, আমার সেটা কনফিডেন্স আছে। আপনি যে মানবাধিকার যে লড়াই করছেন, ভারতের কোনো সংগঠনের এখনো পর্যন্ত আপনি সাপোর্ট পেয়েছেন? না, এই যাবৎ পাইনি, কোনো পাইনি। আশা করেন? আমি শুধু আমাকে ডেকেছে, আমি সেমিনারে স্যাম্পল, যেখানে আমি সব সময় নির্যাতিত যখন হয়েছে আওয়ামী লীগ বিএনপি, তাদেরকে আশ্রয় দিয়েছি, তাদেরকে সবসময় হেল্প করার চেষ্টা করেছি, সংসদে থেকে বাইরে সবসময় তাদের পক্ষে কথা বলেছি, তাদের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছি। 1914 নির্বাচনে এরশাদ সাহেব
উইথড্র করার চিঠি দিয়েছিলেন, চিঠি অ্যাকসেপ্ট করা না। আমি উইথড্র করার চিঠি দিয়েছিলাম, আমার চিঠি অ্যাকসেপ্ট করা নেই। আমি প্রায় 260-70 জন নিয়ে আমরা নির্বাচন করিনি। আমাকে পরবর্তীকালে মন্ত্রী করতে বলা হয়েছিল, আমি সেই মন্ত্রিত্ব পর্যন্ত নিইনি। আমি ইলেকশন হওয়ার জন্য আমাকে ডিক্লেয়ার করা হয়েছিল যে আপনি থাকলে ইলেক্টেড হবেন, আমি সিলেক্টেডে থাকি নাই। সেই আমাকে এতটুকু ঘৃণা যে ওনাকে দিতেই হবে, ওই জন্যই মামলা আবার দিতে হবে। এবং এইভাবে সব মামলা আমার কোথায় কোথায় প্রেসিডেন্ট মেম্বার ছিলেন সবাইকে এখানে খুনের মামলা দেওয়া হয়েছে। যারা দিচ্ছে তারা জানে, যারা ম্যাজিস্ট্রেটকে অ্যাপ্রুভ করছে তারা জানে, যারা কোর্টে যারা লয়ার, যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই জানে যেগুলো ভুয়ো মামলা। সবাই এটাকে মেনে যাচ্ছে কেন? কি জন্য? প্রতিহিংসা। আমাদেরকে শেষ করতে হবে। অর্ধেক পপুলেশনকে শেষ করবেন আপনি, আর বাকি অর্ধেক নিয়ে দেশ চালাবেন, এটা কি সম্ভব হবে? যারা এই দিবা স্বপ্ন দেখছেন তাদেরকে আমি বলবো, সামনের দিকে তাকিয়ে দেখুন সামনে কোথায় কি হয়। বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় মঙ্গলবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে বসে জনপ্রশাসন সংস্কার কমিশন। আলোচনায় উঠে আসে আমলাতন্ত্রের বিভিন্ন সমালোচনা। সাংবাদিকেরা সরকারি কর্মকর্তা কর্মচারীর আচরণ, কাজের অনীহা, বদলি, পদায়ন জটিলতা নিয়ে কথা বলেন। যারা এগুলো করতেছে সবগুলোরে সাসপেন্ড করে দাও। এ সময় শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে স্বতন্ত্র ক্যাডারে রূপান্তর, পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল, পদায়নে পরীক্ষার বিধান রাখার সুপারিশের কথা জানান কমিশন প্রধান। চাকরিতে মানে রিক্রুটমেন্ট বিভিন্ন ব্যাপারে পুলিশ ভেরিফিকেশন একটা ম্যান্ডেটরি, ওটা তুলে দিচ্ছি। এটা আমরা রিকমেন্ড করতেছি, এটা থাকবে না, কোথাও থাকবে না। ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এই 2 লেভেলে হবে। এর পরেরটা তখন সরকার পদোন্নতি দিতে পারবে। আরেকটা হলো যে পরীক্ষায় যে রেজাল্ট হবে তাতে যদি একজন কাস্টমস ক্যাডারের অফিসার সবচেয়ে বেশি নম্বর পায়, সে তালিকায় 1 নম্বর চলে আসবে। ডেপুটি সেক্রেটারির তালিকায় সে 1 নম্বর আসবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেন, আমলাতন্ত্র কখনো গণতন্ত্রকে রক্ষা করতে পারবে না। ডেমোক্রেসিকে প্রোটেক্ট করা মানে বিউরোক্রেসি দিয়ে করা কোনো দেশেই সম্ভব না, কোনো দেশেই এটা সম্ভব না। যেমন এছাড়া হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি ফিরিয়ে এলো? প্রশ্ন তৈরি হয়েছে, আগামী নির্বাচনে কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা? অন্তর্বর্তী সরকারই কি সেই দায়িত্ব নিতে পারবে কি? অ্যাটর্নি জেনারেল বলছেন, আইনগত কোনো বাধা নেই, তবে দ্বিমত রয়েছে অনেক আইনজীবীর। 2011 সালে সংবিধানের ৫৫ সংশোধনীর মাধ্যমে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু সে ব্যবস্থা ফেরাতে আন্দোলন শুরু করে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। অবশেষে 13 বছর পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার সুযোগ তৈরি হলো। আইনজীবীরা বলছেন, হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের অর্ধেক বাধা কেটেছে। কারণ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে 2011 সালে রায় দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। ওই রায়ের রিভিউ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইনি জটিলতা রয়ে গেছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলো একরকম, কিন্তু এটা আবার অ্যাপিল বিভাগের রায়েরও একটা বিষয়বস্তু, এবং অ্যাপিল বিভাগের রায় হয়ে গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি সংবিধানে ফিরে আসবে। এই জিনিস ফিরে আসলো, এটা এই বর্তমান সরকারকে কোনোভাবেই এফেক্ট করবে না, এবং ওনারা পরবর্তী নির্বাচন অনুষ্ঠান করে তারপরে ক্ষমতা হস্তান্তর করে ওনারা যাবেন। একটি ধাপ অতিক্রম হলো, আরেকটি ছোট্ট ধাপ বাকি থাকলো আমার মতে। এই জন্য, কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা যে তখনকার সংসদ বাতিল করেছিল, ওনারা একটা রায়ের দোহাই দিয়েছিলেন। সেই রায়টা সুপ্রিম কোর্ট কর্তৃক পাবলিশ হয়েছিল। তবে অ্যাটর্নি জেনারেলের মত ভিন্ন। বলছেন, সাংবিধানিক বাধা দূর হওয়ায় অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে। অ্যাপেলেট ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করে এই আইনেই এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এবং এটা হবেন লেভেলটা চেঞ্জ হবে। এটা সাংবিধানিক কোনো সাংঘর্ষিক কোনো জায়গা নাই। প্রধান উপদেষ্টা ধারণা দেওয়ার পর এবার নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ স্পষ্ট করলেন প্রেস সচিব শফিকুল আলম। 2026 সালে 30 জুনের মধ্যেই হবে নির্বাচন। তিনি বলেন, জাতির উদ্দেশ্যে ভাষণে রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনের রোডম্যাপ স্পষ্ট করেই ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। এদিকে ওবায়দুল কাদের 3 মাস দেশেই আত্মগোপন ছিলেন এমন কোনো তথ্য প্রমাণ তাদের কাছে পৌঁছায়নি। বিষয়টি তদন্ত করা হবে বলে জানান তিনি। রাশেদ আনিসের প্রতিবেদন।
দিছিল তারপরে পালিয়ে গেছে, এই সংবাদটা অবশ্য আমার কাছে এরকম খুব একটা নাই। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর ওবায়দুল কাদের দেশের ভেতর কোথাও পালিয়েছিলেন, সেটি সরকারের জানা ছিল না। এটি জানা থাকলে আটক করা সম্ভব ছিল। 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল, আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সংবাদ সম্মেলনেও ওঠে ওবায়দুল কাদের প্রসঙ্গ। তিনিও স্বীকার করেন ওবায়দুল কাদেরের আত্মগোপনে থাকার বিষয়ে কোনো তথ্য প্রমাণ এখনো হাতে আসেনি, তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আমরা এটা খতিয়ে দেখছি, অনেকগুলো বিষয় আমরা জানতেও পেরেছি, কিন্তু মূল যে কথাটা সেটা আমরা এখনো বলছি, আগেও বলেছি, সেটা হচ্ছে যে আর ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে ছিলেন কি ছিলেন না, এটা পুরো জিনিসটা তো আমরা তো সত্যি সত্যি এটা তো তথ্যভাবে আমরা তো এভিডেন্সটা আমরা এখনো আমাদের হাতে নাই। জাতির সরকারি চাকরির বিধি অনুযায়ী জনগণের স্বার্থে কাজ করার কথা সরকারি এবার শেখ হাসিনার বিরুদ্ধে নতুন তদন্ত। ঢাকায় হাসিনার বিরুদ্ধে তদন্তে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন হাসিনার বোন রিহানার বিরুদ্ধেও তদন্ত। ঢাকায় হাসিনার বিরুদ্ধে 21,000 কোটি লোপাটের অভিযোগ। সোমবার বিজয় দিবসের অনুষ্ঠানে হাসিনা সরকারের বিরুদ্ধে টাকা লোপাটের অভিযোগ করেন তদারকি সরকারের মোহাম্মদ ইউনুস। সংসদে পেশ এক দেশ এক ভোট বিল। আজ বিল পেশ করলেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সংবিধানের 15 সংশোধনী আংশিক বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল হয়েছে। পুনর্বহাল করা হয়েছে গণভোট ব্যবস্থা। অসাংবিধানিক পন্থায় ক্ষমতা গ্রহণ এবং সংবিধানের মৌলিক বিষয়াবলী সংশোধন অযোগ্য সংক্রান্ত সংবিধানের 7 ক ও খ অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। নিম্ন আদালতকে সুপ্রিম কোর্টের মতো ক্ষমতা দেওয়া সংক্রান্ত 44-এর 2 অনুচ্ছেদ বাতিল ঘোষণা করা হয়েছে রায়ে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। কনস্টিটিউশন 15 অ্যামেন্ডমেন্ট বিল 2011 সংসদে পাস হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ আরও বেশ কিছু বিষয়ে 2011 সালের 30 জুন জাতীয় সংসদে 15 সংশোধনী পাশ করা হয়। সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে এবছরের 18 আগস্ট সংবিধানের 5ম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিল আলম মজুমদার সহ 5 ব্যক্তি। আদালত রুল জারি করলে তাতে পক্ষভুক্ত হয় বিএনপি, জামাত সহ কয়েকটি দল। 15 সংশোধনী আইনের বেশ কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে অক্টোবরে আরেকটি রিট করেন নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন। দুটি রুলের উপর শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করে। কোর্ট বলেছেন যে এটা আমি অ্যাজ এ হোল আল্ট্রাভাইরাস বলছি না। সেকেন্ড, উনি বললেন আর্টিকেল 7 এবং এ এবং 7B এই দুইটা আল্ট্রাভাইরাস, কারণ এটা ধরে নিতে হবে দিস ইজ নন এস্ট, অর্থাৎ এটা আইনে ছিলই না। কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন। এরপরে ওনারা বলেছেন সংবিধানের একটা জায়গা ওনারা দিয়েছিলেন 44(2)তে সরকার ইচ্ছা করলে যে কোনো জায়গায় হাইকোর্ট বসায় দিতে পারবেন, এটা অবৈধ। হার্ড ওনারা বলেছেন রেফারেন্ডামে জনগণের যে পাওয়ার, সেই পাওয়ারটা যেভাবে সংকুচিত করেছিলেন সেই সংকুচিত করাটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছেন। এর রায়কে ঐতিহাসিক এবং এর ফলে দলীয় সরকারের অধীন একতরফা নির্বাচনের পথ বন্ধ হবে বলে আশা রিটকারী ও তার আইনজীবীর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি বলবো যে দূর হলো, যেটা ছিল 15 সংশোধনী। আমি জাহাজ নিয়ে চিন্তা করি আর এখন শ্রম বিষয় নিয়ে চিন্তা করি। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, ওনার কথা উনি বলেছেন, আমাদের সবার কথাই বলেছেন, ওনার কথা বলবেন না। উনি যখন বলেন তখন আমাদের সবাই কথা বলেন। এখন রাজনৈতিক দলের নিজস্ব চিন্তাভাবনা আছে, ওনারা রাজনীতি করেন, ওনাদের চিন্তাভাবনায় কখন কোনটা বলতে হয়, কি বলেন, কেন বলেন, সেটা সম্পূর্ণভাবে ওনারাই জানেন। ওনাদের মনের খবর আমি বলতে পারবো না। আমি তো যখন প্রধান উপদেষ্টা বলেছেন নিশ্চয়ই একটা সুনির্দিষ্ট রোডম্যাপ হবে, সংস্কারগুলো শেষ হবে, আশা করি সেগুলো আমরা দেখবো, এখনো শেষ হয়নি। তারপরে নিশ্চয়ই উনি যখন এই কথা বলেছেন তো ওনার মাথায় তো নির্বাচন কবে হবে সেটাও শুধু নয়, কীভাবে হবে, কী সংস্কারের পরে হবে, এগুলো আছে, এগুলো তো আপনারা সময় মতো জানতে পারবেন। এটা ফরেন মিনিস্ট্রি যিনি দেখছেন, ফরেন উপদেষ্টা উনি বলতে পারবেন। বিষয়টি আপনি কিভাবে দেখেন এই ধরনের? আমি এখন তো ব্যক্তিগতভাবে কোনো কিছু দেখি না, তার কারণ হচ্ছে যে ব্যক্তি পর্যায়ে যখন ছিলাম তখন তো বলতে পারতাম।
তবে ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছে, বিশ্ববাসী জানে এই ব্যাপার, এটা কোনো নতুন ব্যাপার নয়। আজকে 52 বছর হয়ে গেছে। হ্যাঁ, এই 16 ডিসেম্বরের এবং এই 9 মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ। আমি শুধু এটুকু মনে করি যে এটা আমাদের যুদ্ধ, আমাদের প্রাণহানি হয়েছে, আমাদের মা বোনেরা সর্বহানি হয়েছে, এবং 9 মাস আমাদের দেশ একটা বড় ধরনের রক্তপাতের মধ্যে ছিল। আমাদের যারা মুক্তিযুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা সবসময় শ্রদ্ধা জানাই। যারা বেঁচে আছেন আমি মনে করি তারাও আহত হবেন তথা, কারণ আমরা আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি। সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, এতে কোনো সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সবসময় স্মরণ রাখি। 13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, আশ্রয় নিয়েছে, তাদেরকে নিরাপত্তার সাথে এবং অধিকারের সাথে ফেরত নিতে হবে। যে কোনো যখন যে একটা সেটেলমেন্ট হবে মিয়ানমারে, আজকে আমি ফেরত পাঠাতে পারবো না, এটা তো আপনারা সবাই বোঝেন, ওখানে একটা যুদ্ধ চলছে সত্যিকার অর্থে। কিন্তু যখন সেটেল ডাউন করবে সব কিছু, তখন আমাদের এই একটাই লক্ষ্য, এই লক্ষ্যেই আমরা কাজ করতে থাকবো। দেখুন, একটা যুদ্ধাবস্থায় অনেক কিছুই করতে হয়। আসলে ওখানে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে, আমরা সেই যুদ্ধের অংশীদার না, কিন্তু একটা যুদ্ধাবস্থা যেখানে বিরাজ করছে সেখানে অনেক সময় আমাদেরকে সাবধানে অনেক কিছু করতে হয়। আমার মনে হয় আমরা এটা সেভাবেই দেখি আপাতত। এটা তো স্থায়ী হতে পারে না, এটা এক সময় এটাকে এমনভাবে আসতে হবে যে আমাদের যে নর্মাল যে রুট সেগুলি যেন আমরা ব্যবহার করতে পারি, রিস্ক না নিয়ে। ইন্ডিয়া নিয়ে আপনি কোনো রিঅ্যাকশন দেবেন? ইন্ডিয়া কোনটা? ভারতের প্রধানমন্ত্রী যে টুইটটা করলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাই নেম আমাকে অভিনন্দন জানিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে। উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো। D8-এ যাচ্ছেন, D8 আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলি গুরুত্বপূর্ণ দেশ এটার সদস্য। আমরা এটাকে এই পয়েন্ট অফ ভিউ থেকে প্রথমত দেখবো। তাদের কিছু তো বিষয় আছে যেগুলি আলাপ আলোচনা হবে, কিন্তু আমি মনে করি যে আসলে সাইডলাইনে আমাদের যে অনেক অন্যান্য সরকার প্রধানের সাথে দেখা হবে, সেটাই সবিশেষ গুরুত্বপূর্ণ। এটা এখনো ফিক্সড হয় না কিছু। আসলে এগুলি লাস্ট মুহূর্তে ঠিক হয়, এটা ওরকম ভাবে হয়। আমি বলতে পারছি না ঠিক ইরান দেখা হবে কিনা, তবে কিছু বাইলেটারাল মিটিং অবশ্যই হবে। পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্তে 5 কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয় ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নারকীয় এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার চায় সরকার। এর আগে আলোচিত হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত আসামিদের বিচার নিশ্চিতে সমাবেশ করেছে সংক্ষুব্ধ স্বজন, সাবেক সেনা কর্মকর্তার পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নির্ধারিত 5 দিনের মধ্যে কমিশন গঠনের আলটিমেটাম দেয় তারা। শ্রীলঙ্কা আবারও নারকীয় পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে, কিন্তু সেই বিচারে প্রকৃত দোষীরা কতটা শাস্তির আওতায় এসেছে এ নিয়ে ক্ষোভ আছে সংক্ষুব্ধ স্বজন ও সাবেক সেনা কর্মকর্তার পরিবারে। বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের পুনঃতদন্তে কমিশন গঠনের আশ্বাস অন্তর্বর্তী সরকার দিলেও নতুন কমিটি বা কমিশন গঠন নিয়ে দোলাচল ছিল। এ নিয়ে ভুল বোঝাবুঝিও দেখা দেয়। এই অবস্থায় ক্ষুব্ধ স্বজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘেরাও কর্মসূচির মুখে কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। সদস্যের সংখ্যাটা এখনও আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা 5 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 9 জন হইতে পারে। উপদেষ্টা জানান, পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার চায় সরকার। পুনঃতদন্তের জন্য গঠিত কমিটির কার্যক্রম ও কর্মপরিধি নিয়ে পরামর্শ নেওয়া হবে আইন মন্ত্রণালয়ের। এক্ষেত্রে 2 মন্ত্রণালয়ের মধ্যে কোনো টানাপোড়েন নেই। আমরা এখানে বসার পরে যদি মনে করা হয় যে তদন্ত কমিটি না কমিশন করতে হবে, আমরা ওইটাই করব। আইন মন্ত্রণালয়ের সাথে কোনো বিভ্রান্ত নাই। আমরা এর যে বসার সময় আমরা আইন উপদেষ্টার সাথে বসে এবং তাদের আবার মতামত দরকার হলে আবার নেব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর পূর্ব ঘোষিত বিভিন্ন প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়
তার বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। দুদকের দাবি, রাজনৈতিক কারণে নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান শুরু করেছে কমিশন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকার পতনের পর বদলে গেছে দুদক। ক্ষমতা যেতেই আওয়ামী লীগের দুর্নীতি চোখে পড়ছে কমিশনের। এবার তাদের জালে পড়লেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত আগস্টে মার্কিন ওয়েবসাইট গ্লোবাল ডিফেন্স কর্পে দাবি করা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে 1.5 লাখ কোটি টাকার মধ্যে শেখ হাসিনাই আত্মসাৎ করেছেন 59,000 কোটি টাকা। মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে এসব টাকা দিয়েছে রাশিয়া, যার মধ্যস্থতা করেছেন সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা ও তার মেয়ে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক। এসব অভিযোগ আমলে নিয়ে দুদকের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ। পরে রুল জারি করে হাইকোর্ট। এর দুদিন পর অনুসন্ধান শুরু করল দুদক। কমিশন বলছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা, আশ্রয়ন, বেজা ও বেবজার 8 প্রকল্প থেকে 21,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে, যার অনুসন্ধান শুরু হয়েছে। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা ও অন্যান্যর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 8টি বিভিন্ন প্রকল্পের আড়ালে 21,000 কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরও একটি মেগা প্রকল্পে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় 59,000 কোটি টাকা লোপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তাঁর ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতদিন এসব দুর্নীতির বিষয়ে দুদক কেন জানতে পারেনি, এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ ছিল না। দাবি করেন, রাজনৈতিক পরিচয়ে কাউকে হয়রানি করা হচ্ছে না। অনুসন্ধানের সিদ্ধান্তের প্রেক্ষিতে একটা অনুসন্ধান দল গঠন করা হবে এবং তারা এই অভিযোগ অনুসন্ধান করবে। কতদিন এটা গঠন হতে পারে, কত সদস্যের হতে পারে? এটা প্রক্রিয়াধীনে আছে, এটা আজই হয়ে যেতে পারে। অভিযুক্তরা সবাই বিদেশে থাকায় দুদক তাদের ডেকে পাঠাবে কিনা তা বলতে পারেননি এই কর্মকর্তা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। গণহত্যায় অভিযুক্তদের মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল 10টার দিকে প্রথমে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীরকে আনা হয় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে। এরপর একে একে আনা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক সহ 16 জন অভিযুক্তকে। শেখ হাসিনা সহ 46 জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল মঙ্গলবার। আগামী 18 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ, সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে। এদিকে আসামি পক্ষের আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিটের কপি না পাওয়ার অভিযোগ আনলে ট্রাইব্যুনাল তা আমলে নেননি। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ক্ষেত্রে যেটা দিয়েছেন সেটা হলো প্রাথমিক অভিযোগনামা। আমাদের আজকের সেই বিষয়ে ফার্দার সাবমিটেড অ্যাপ্লিকেশনে ছিল যে কপি অফ এলিগেশন এবং প্রাথমিক অভিযোগনামা এক বিষয় না। এদিন চিফ প্রসিকিউটর শেখ হাসিনার বিরুদ্ধে জারি হওয়া রেড নোটিশের সবশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে আদালত সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেন। তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন।
এর আগে নভেম্বরে এই 2 মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 2 মাস সময় চেয়েছিলেন চিফ প্রসিকিউটর। তখন 1 মাস সময় মঞ্জুর করে আদালত। মশিউর অনিক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ আওয়ামী লীগ আমলের 9টি মেগা প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম হয়েছে। এজন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 4 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধান করবে দুদক। মঙ্গলবার দুদকের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। পরে জানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আশ্রয়ণ প্রকল্প, বেবজা সহ 9টি প্রকল্পে কমপক্ষে 80,000 কোটি টাকারও বেশি অর্থ লুটপাট করা হয়েছে। শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাতিজি টিউলিপের বিরুদ্ধে এই অর্থ আত্মসাৎ এবং দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে।